শতভাগ সরকারি বেতন ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নেই কোনো নির্দিষ্ট আচরণবিধি। ফলে তারা শিক্ষার বাইরেও জড়িয়ে যাচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে, তার মধ্যে একটি দলীয় রাজনীতি। আগামী শিরোনামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাজমুর ওয়াস্তা অরা। এ নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র রিপোর্টার নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি এই রিপোর্টটা আজকে করেছেন, প্রকাশিত হচ্ছে বন্ধ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি। এই নিয়ে শুরুতেই যদি আমাদেরকে কিছু বলতেন। এটা আজকে যে শিরোনামটা এটা একটা ভিন্ন শিরোনাম। যে কেউ ১ম বুঝতে পারে যে শিক্ষকরা রাজনীতি করে এটা কিভাবে সম্ভব? আসলে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে ৫.৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছেন। তারা সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত। এদের একটা বড় অংশ শিক্ষক রাজনীতি, বিভিন্ন ধরনের দলীয় রাজনীতিতে যুক্ত হয়ে গেছে। একটা জেলা সভাপতি বা উপজেলা সভাপতি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এ তারা ইনভলভ হয়ে গেছে। এটা দীর্ঘদিন ধরে করে আসছে এবং আইনগতভাবে তারা সেটা পারে। আইনগতভাবে তারা করতে কোনো বাধা নেই। সেই সুযোগটুকু কাজে লাগিয়ে তারা এই রাজনীতিতে যুক্ত হয়েছে। সরকার শিক্ষকদের এই রাজনীতিটা বন্ধ করার একটা উদ্যোগ নিয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসেছিলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে শিক্ষকদেরকে আমরা কোনোভাবেই শৃঙ্খলার মধ্যে আনতে পারছি না। সেখানে আমাদের কোনো আচরণবিধি নেই। সরকারি চাকরিজীবীদের জন্য একটা ১৯৭৯ সালে একটা আচরণবিধি হয়েছিল। তারা কি করতে পারবে, কি করতে পারবে না সেটা স্পষ্ট বলা আছে। কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের জন্য সে ধরনের কোনো আচরণবিধি না থাকার কারণে তারা নানান ধরনের এই কর্মকাণ্ডে জড়াচ্ছে। প্রধানমন্ত্রী সেটা আমলে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ৬ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়কে একটি পত্র দিয়ে জানিয়ে দিয়েছেন, আপনারা একটা আচরণবিধি করে আমাদের কাছে সারসংক্ষেপ পাঠান, আমরা সেই আচরণবিধিটা অনুমোদন করে দিই। এই যে এত বছর কোনো আচরণবিধি ছিল না, নির্দিষ্ট কোনো আচরণবিধি ছিল না। শিক্ষকরা সাধারণত শিক্ষার বাইরে কি ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে যুক্ত করেছেন বা কেন করেছেন? শিক্ষকরা ক্লাসরুমে পড়াবেন, জ্ঞান চর্চা করবেন, গবেষণা করবেন। এটাই শিক্ষকদের মূল চরিত্র হওয়ার কথা। কিন্তু বেসরকারি শিক্ষকদের আমরা ১৫ ধরনের শিক্ষা বহির্ভূত কাজ যেটা, শিক্ষার সাথে ইনভলভ সংশ্লিষ্ট না, সে ধরনের কাজে তারা যুক্ত ছিল। এর মধ্যে দলীয় রাজনীতি, এলাকার মাতবরি, জমির দালালি, তারপরে বিভিন্ন সরকারি অফিসে মানুষদেরকে সেবা দেওয়া। মোট কথা হচ্ছে এই ধরনের কাজ যেগুলো শিক্ষার সাথে সংশ্লিষ্ট না, তার ব্যক্তিগত। সে ক্লাস ফাঁকি দিয়ে এই কাজগুলো করেছে এবং আইনগতভাবে তাদেরকে কিন্তু ধরা হয় নাই। কারণ বেসরকারি শিক্ষকদের যে নিয়োগটা দেয়, সেটা কমিটির মাধ্যমে হয়ে থাকে। আপনি জানেন সরকারি যে নিয়োগগুলো হয়, সেখানে সরকার সরাসরি নিয়োগ দেয়। কিন্তু তাদের নিয়োগটা কিন্তু সরকার দেয় না। তাদের নিয়োগটা দেয় ম্যানেজিং কমিটি। তারা ম্যানেজিং কমিটির কাছে দায়বদ্ধ। এর কারণে এই আইনের ফাঁক-ফোকর দিয়ে সে এই কাজগুলো করতে পারত এবং সরকার চাইলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারত না। এবার সরকার সেই জায়গাটাতে এগোচ্ছে। এই যে এত বছর যাবৎ কোনো নির্দিষ্ট আচরণবিধি ছিল না এবং স্বাভাবিকভাবেই তাদের জবাবদিহিতার সেরকম কোনো জায়গা ছিল না। এইরকম পরিস্থিতিতে যদি তারা আ কোনো অনৈতিক কাজে জড়িয়ে যেত বা এই শিক্ষার বাইরে বিভিন্ন কাজে জড়িয়ে যাচ্ছে, তাহলে কি তাদের কোনো শাস্তির বিধান ছিল বা কোনোভাবে কি তাদের এর আগে শাস্তির আওতায় আনার কোনো ব্যবস্থা ছিল? বিধান ছিল, এমপিওভুক্ত নীতিমালা একটি আছে। সেখানে বলা আছে শিক্ষকরা যদি এ ধরনের কোনো কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ড করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেটা বলা আছে সে যখন শিক্ষার মধ্যে, স্কুলের মধ্যে যদি কোনো ধরনের আ শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ড করে তাকে সে শাস্তির আওতায় আনতে পারে। কিন্তু রাজনীতি করা বা ওই যে কাজগুলোর কথা বললাম আমি, সেগুলোতে তাদের কোনো বিধান ছিল না। আর আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কেউ যদি প্রশ্ন ফাঁস করে বা কোনো বাচ্চার গায়ে হাত দেয় বা অন্য কোনো কাজে তাকে শোকজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ম্যানেজিং কমিটির কাছে সুপারিশ করে। দ্যাট মিনস সকল ক্ষমতা ম্যানেজিং কমিটির কাছে। শিক্ষা ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করা, নিয়োগ দেওয়া সকল ক্ষমতার একমাত্র কর্তৃত্ব ম্যানেজিং কমিটির কাছে। শিক্ষা মন্ত্রণালয় শুধু তাদের কাছে সুপারিশ আকারে পাঠিয়েছিল। আচ্ছা। তো এত বছর তো আমাদের কোনো আচরণবিধি ছিল না। এখন সরকার আ এত উদ্যোগ নিচ্ছে কেন? মানে এই উদ্যোগের পেছনে কি কোনো কারণ আছে? আচ্ছা, এটা নিয়ে মূলত স্টোরির এই নিউজটার মূল
নেপথ্যের কাহিনী হচ্ছে এটা। আমরা জানি যে বিরোধী দল হিসেবে জামাত ইসলামী বাংলাদেশে আ এবার ৬৮টা আসন পেয়েছে। সামনে স্থানীয় নির্বাচন হবে। সেই নির্বাচনগুলোতে জামাতের শিক্ষক যারা, তারা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং নানান জায়গায় তারা প্রচারণা চালাচ্ছে। তো ইলেকশন কমিশন থেকে সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছে। আ বেসরকারি শিক্ষকরা চাকরিতে থাকা অবস্থায় কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। হ্যাঁ? এবং এটার সাথে সাপ্লিমেন্ট করে সরকার এখন তাদের আচরণবিধি করার জন্য আগাচ্ছে। মোট কথা শিক্ষকদের যে শিক্ষকতার পাশাপাশি সে যে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া, সেটা ঠেকানোর জন্য সরকার মূলত ওই লাইনে আগাচ্ছে। এটা হলো নেপথ্যের নেপথ্যের কাহিনী। কারণ। আচ্ছা, ছোট করে আরেকটা জিনিস একটু জানতে চাই। সেটা হচ্ছে শিক্ষকরা এই শিক্ষার বাইরে যে বিভিন্ন কর্মকাণ্ডে জড়াচ্ছেন, এর পিছনে কি আসলে কোনো অর্থনৈতিক কারণও আছে? ১০০% কারণ আছে। একজন শিক্ষক আ মাধ্যমিক লেভেল সহকারী শিক্ষক সে ৳১৪,০০০ বেতন পায়। কলেজে যে প্রভাষক সে ৳২২,০০০ বেতন পায়। আসলে এখন যে অবস্থা তাতে এই শিক্ষকের এই টাকা দিয়ে তার জীবনযাপন করা সম্ভব না। সেক্ষেত্রে শিক্ষকরা কোচিং করায়, নানান ধরনের ব্যবসা-বাণিজ্য বা তাদের পারিবারিক কাজগুলো করে। আর যে বিষয়গুলো আমরা ৳১৫ র যে কথা বললাম, প্রত্যেকটি কাজের সাথে অর্থনৈতিক বিষয় জড়িত। রাজনীতি যারা করেন, রাজনীতিতে আমাদের দেশে কি প্র্যাকটিস হয়? রাজনীতির পিছনে অর্থ আছে। সেই জায়গাটাতে শিক্ষকরা অর্থ উপার্জনের একটা বড় হাতিয়ার। নানান ধরনের সেবামূলক ধরেন জমি দালালি করা, হাটের ইজারা নেওয়া, এরপরে ভূমি অফিসে গিয়ে ভূমি সার্ভিস মানুষদেরকে সেবা দেওয়া। এই কাজগুলো তো শিক্ষকের করার কথা না। তো সে ক্লাস ফাঁকি দিয়ে বা ক্লাসের ফাঁকে গিয়ে এই কাজগুলো সে করছে। এটাতে এক ধরনের অর্থনৈতিক বিষয় জড়িত আছে। এবং এর ফলে নিশ্চয়ই আমাদের যারা শিক্ষার্থী তারাও বিভিন্ন সময় ক্ষতির শিকার হচ্ছেন। কারণ শিক্ষকদের তো মনোযোগ পাঠদানের চাইতে বেশি হয়তো বাইরের এই কাজগুলিতেই যাচ্ছে। সরকার চাচ্ছে ভীষণভাবে যে এখন একটা নির্দিষ্ট নীতিমালা করতে, আচরণবিধি করতে। কিন্তু বিরোধী দল স্বাভাবিকভাবেই এর বিরোধিতা করছে। আর শিক্ষক সংগঠনও এর বিরোধিতা করছে। এই বিষয়ে আসলে মানে শিক্ষক সংগঠনের বিরোধিতা করার বিষয়টা তাও কিছুটা বুঝলাম। কিন্তু বিরোধী দল কি স্বভাববশতই বিরোধিতা করছে নাকি আ কোনো যৌক্তিক কারণও আছে? ২ টা পয়েন্ট। একটা হচ্ছে শিক্ষক সংগঠন। হুম। বেশিরভাগ সংগঠনের সাথে আমি কথা বলেছি, তারা এটার বিরোধিতা করেছে। তাদের বক্তব্য হচ্ছে ইউনেস্কো এবং আইএলও আ তাদের শিক্ষকদের যে অধিকার, রাজনীতি করার অধিকার এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা, সেই আইএলও এবং ইউনেস্কোর একটা কনভেনশনে তাদেরকে বলা আছে। তাদের বক্তব্য হচ্ছে আমাদের রাজনীতি বন্ধ করতে হলে সরকার ইউনেস্কো এবং আইএলওর সাথে যে চুক্তিবদ্ধ আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বেসরকারি শিক্ষকরা তাদের বক্তব্য যে শিক্ষকরা যখন রাজনীতিতে আসে তখন সেখানে শিক্ষকরা অন্যদের চেয়ে তুলনামূলকভাবে সৎ নিষ্ঠার সঙ্গে রাজনীতিটা করেন। সরকার তাদের বক্তব্য সরকার সেখানে শিক্ষকদেরকে রাজনীতি থেকে বাইরে রাখার জন্য এই উদ্যোগ নিয়েছে। আচ্ছা, ছোট করে একটু আপনাকে ইন্টারাপ্ট করি। এই যে আপনি বললেন ইউনেস্কো আর আইএলও থেকে বের হয়ে আসতে হবে। এই বের হয়ে আসাটা কি খুব সহসা সম্ভব? এই চুক্তি থেকে বের হয়ে আসাটা কি সহসা সম্ভব? নাকি এটা আ সরকারের তরফ থেকে একটা নির্দিষ্ট আচরণবিধি মানে বলা হচ্ছে যে করা হবে। কিন্তু দেখা গেল যে এই চুক্তি থেকে বের হয়ে আসার যে প্রতিবন্ধকতা এর ফাঁদেই দীর্ঘ সময় পার হয়ে গেল। না, এটা এই আচরণবিধি করতে পারে সরকার। শিক্ষকদের নানান ধরনের আচরণবিধি করতে পারে। কিন্তু রাজনীতি যদি বন্ধ করতে হয়, শিক্ষকরা রাজনীতি করতে পারবে না। সেক্ষেত্রে আমি যতটুকু জানি আইএলও এবং ইউনেস্কোর সঙ্গে সরকারের একটা চুক্তিতে যেটা আছে সেখান থেকে সরকারকে চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। না হয় শিক্ষকরা আইএলওর কাছে অভিযোগ আকারে দিবে অথবা তারা আইনি পদক্ষেপে যাবে। এটা আমাকে শিক্ষকরা বলেছেন। যেটা আইএলও এবং ইউনেস্কোর চুক্তিতেই শিক্ষকদের রাজনীতি করার অধিকার বলা আছে। এবং আপনি জানেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তারাও কিন্তু এক ধরনের রাজনীতিতে যুক্ত। আ বিভিন্ন নামে করে বাট একটা দলীয় প্ল্যাটফর্মে কিন্তু তারা রাজনীতিগুলো করছে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি যারা আছেন, তারা এক্সিস্টিং যে রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপি দলের কমিটিতে তারা আছে। তাদের বক্তব্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি পারে সে তো পুরোপুরি সরকারি, স্বেচ্ছাশাসিত। তাহলে আমরা কেন পারব না? আইএলও যদি তাদেরকে সেই অধিকার দেয়, তাহলে আমি কেন পারব না? জি। এখানে আইনি একটা বিষয় আছে। সরকারকে এই আচরণবিধি করার ক্ষেত্রে রাজনীতির বিষয়টা যদি সামনে নিয়ে আসে, তাহলে এখানে একটি আইনি বিষয় সামনে আসবে। সেটা হয়তো সরকারকে নতুন করে ভাবতে হবে। আর বিরোধী দলের বিষয়টা আর বিরোধী দলের বিষয়টা আমি আপনাকে বললাম যে, বাংলাদেশের বিরোধী দল এটা বিরোধিতা করতেছে
প্রথমত বিরোধিতা করার কারণে, ২ নম্বর হচ্ছে বিরোধী দলের ব্যাপক শিক্ষক যারা মাঠ পর্যায়ে আছে তারা স্থানীয় নির্বাচনে অংশ নেবে। এখন যদি রাজনীতি বন্ধ করে দেয় বা শিক্ষক থাকা অবস্থায় রাজনীতি করতে না পারে, তো বিরোধী দল এখানে বড় ধরনের মুখোমুখি হবে। হঠাৎ করে তাদের এত শিক্ষক যদি রাজনীতির নির্বাচনের অযোগ্য হয়ে যায়, হঠাৎ করে তারা প্রার্থী পাবে কোথায়? এইজন্য বিরোধী দল শুরুর থেকে এটা বিরোধিতা করে আসছে এবং কালকে জামাতের যে সেক্রেটারি তার সাথে আমি কথা বলছিলাম। উনি বলেছেন, এ সরকার যদি এই ধরনের চিন্তা করে আমি আইনি পদক্ষেপ নেব। দ্যাট মিনস তারা আদালতে যাবে। জি। বিষয়টার গভীরে অনেক কিছুই আমরা জানতে পারলাম আপনার সাথে কথা বলে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারাও নিশ্চয়ই অনেক নতুন, নতুন তথ্য পেয়েছেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী শিরোনামের অন্য কোনো পর্বে।